কই যেতেছে? আমি স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। দেখা করবেন মানে? অনুমতি আছে? স্যার অনুমতি দিচ্ছে আপনারে? আরে ভাই অনুমতি লাগবে কেন? দেখতেই পাচ্ছেন স্যারের কাছে যাচ্ছি। সরি ভাই, হবে না, জান। ডাক দিচ্ছেন কে যাবে? আচ্ছা স্যার, কে যেন আপনার সাথে দেখা করতে যাইতেছে স্যার। উনি আপনার সাথে দেখা করতে চায় স্যার। এই ছেলে, তুমি আজকে সকালে আমার অফিসে গিয়েছিলে না? জি স্যার, আপনার পিএ আমাকে আপনার সাথে দেখা করতে দেননি। আপনি আপনার পিএ কেবল আমাকে অফিস থেকে বের করে দিয়েছেন। কিন্তু স্যার, আমার ফাইলটা সই না হওয়া পর্যন্ত আমি কিন্তু আপনার পিছু ছাড়বো না। কেন আমার পিএ তোমাকে বলেনি যে ফাইলটা সাইন করতে হলে কি করতে হবে? স্যার, আমার বাবা একজন সৎ অফিসার ছিলেন। আমি আপনার ছেলের বয়সী। আমার কাছে ঘুষ চাইতে আপনার লজ্জা করছে না? স্যার, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি যতদিন ধরে আমাকে বের করবেন ঠিক ততদিনই আসবো। দেখি আপনার মৃত বিবেক জেগে ওঠে কিনা। এই ভাই যান, একজন ঘুষ করে ভাই চাকরি করেন, ঘুষের টাকা চলছে। ভাই যান। লেখাপড়া শেষ? পড়তে ইচ্ছা করছে না। কেন? আজ নাকি একটা ছেলে এসেছিল, গেটের ভিতরে ঢুকে নাকি তোমার গাড়ি থামিয়েছিল। তোকে কে বললো? সে যেই বলুক, ঘটনা কি সত্য? ওই ছেলে নাকি তোমাকে ঘুষখোর বলেছে। সরাসরি বলেনি, বলার চেষ্টা করেছিল। সেজন্য তো ঘাড় ধাক্কা দিয়ে ওর বের করে দিয়েছি। ও কিন্তু এখনো যায়নি, রাস্তায় বসে আছে এখনো। হ্যাঁ, বসে থাক, কতক্ষণ বসে থাকবে থাকুক। কিন্তু ও যা বলছে, ঘটনা কি সত্যি? আরে সত্য মিথ্যে দিয়ে তুই কি করবি? ওগুলো তো আমার ব্যাপার। তুমি আমার বাবা, এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে আমি প্রচন্ডভাবে লজ্জিত বোধ করব এবং নিজেকে অনেক অপমানিত মনে করব। আরে জীবনের শুরুতে ওই লজ্জার অপমান বোধ ছিল বলে তোর জন্মের পর বিনা চিকিৎসায় তোর মা মারা গেল। আর তোর মায়ের কবরের মধ্যে আমি আমার ওই লজ্জা আর অপমান বোধ মাটি চাপা দিয়ে দিয়েছি। তার মানে আমি এতদিন যা ভেবেছি সব মিথ্যে। এগুলো আনছেন কেন? খাবার কি কেউ দেখতে আনে? আপনার লেগে আনছি, আপনি চুপচাপ করে খান। আপনার আনলে যে আমি খাবো, এই কথাটা কে বলেছে? সারা রাত না খেয়ে আছেন, আর একটু পর সূর্যটা মাথার উপর উঠলে চিৎপটাং হয়ে যাবে। আমি সারা রাত এখানে ছিলাম না। রাত 12টার পর বাসায় চলে গেছি। ফজরের আজানের পর আবার এখানে এসে বসেছি। হাফিজ সাহেব অফিসে চলে গেলে আমি এখান থেকে চলে যাব। উনি যখন আবার অফিস থেকে ফিরে আসবেন, আমিও এখানে এসে বসবো। এসব করে কি লাভ? আমি দেখতে চাই দুর্নীতিবাজ মানুষ কতটা খারাপ হতে পারে। আপনি কি চান আমাকে বলেন, আমি দেখি কাজটা করিতে পারি কিনা। না, এটা ওনার সাথে আমার বোঝাপড়া, সুপারিশ চাই না। ঠিক আছে, দেখেন যদি করাতে পারেন। নাসিমা, এবার বাসা চল। কপালে নাই ঘি, ঠক ঠকালে হইব কি? হ্যাঁ, সাদা লোক কি আপনি পায়ে ফেললেন? আপনার জন্য আমি কিছু করতে পারলাম না। কি শুরু করছেন? কালকে তুমি বাসায় যাওনি? স্যার, আমি তো আপনাকে বলেছি আপনি যতদিন আমার বাবার ফাইলটা আটকে রাখবেন ঠিক ততদিন আমি আপনার বাড়ির সামনে এসে বসে থাকবো। আরে না ঘুমালে তো তুমি পাগল হয়ে যাবে। ফাইলটা আটকে রেখে এমনিতে আমাদের পুরো পরিবারটাকে আপনি পাগল বানিয়ে রেখেছেন। স্যার, আপনি তো আপনার অফিসের একজন বিশিষ্ট ঘুষখোর। উনি আপনার অফিসে প্রতিটা চেয়ার টেবিল টাকার জন্য হাঁ করে থাকে। আপনার কর্মচারীরা বলে আমরা যা করি সব স্যারকে জানিয়ে করি। আর শকত, ওকে ধাক্কা দিয়ে বের করে দিত। ওরা আজকে থেকে আমাকে ধাক্কা দেবে না। ওরা সবাই আপনার চরিত্র সম্পর্কে জেনে গেছে। ওরা আজ থেকে নগদ নারায়ণ না পেলে কোনো কাজ করবে না। এই যে স্যার, আপনার পরিবারের সবাই আপনার চরিত্র সম্পর্কে জেনে গেছে, আপনার কি একটু লজ্জা হচ্ছে না? এই লজ্জা নিয়ে আপনার ঘুম হয়? আমি পুলিশ ডাকবো, তোমাকে আমি পুলিশে দেবো। স্যার ডাকুন, আমি তো তাই চাই। ডিজিটাল যুগে মেলার সুবিধা। কি বলতে চাও তুমি? স্যার, আপনি অফিসে যা বলেছেন, আপনার পিএ যা বলেছে, আর আপনার দারোয়ান যা বলেছে, সবকিছুই এই মোবাইলে রেকর্ড হয়েছে আর এখনো রেকর্ড চলছে। যদি একবার অনলাইনে ছেড়ে দিন না, আপনার সব কুকীর্তি ফাঁকা। স্যার, স্যার আমি তো নিজে থেকে কিছুই করি না, আমি হুকুমের গোলাম। স্যার যা বলে তাই তো করি। এই, আমি কিন্তু চাকরি থেকে বরখাস্ত করে দেবো বললাম। শকত, পারবেন না স্যার। আপনার এই দুর্নীতিবাজ চরিত্র যখন চারিদিকে ছড়িয়ে যাবে না, তখন কেউ আর আপনার বাসা বাড়িতে কাজ করবে না। অফিসে যান, আপনাকে 24 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে আপনি আমাকে ভেবে জানাবেন আপনি আমার বাবার ফাইলটা সাইন করবেন কি করবেন না। না হলে তো আরে যে ফুলাটা বাড়ির সামনে অবস্থান ধর্মঘট করতেছিল, আমি তো স্যারের কথা শুনে গলা ধাক্কা দিয়ে বের করে দিছি। আজকে কি হয়েছে জানো? উল্টা সে স্যারের হুমকি দিছে।
কিসের হুমকি? স্যার যা যা করছে, আমি যা যা করছি সবকিছু নাকি মোবাইলে রেকর্ড হয়ে গেছে। এখন থানায় নিয়ে যাবো, নিয়ে পুলিশের কাছে জমা দিব। হায় আল্লাহ, তাহলে তো সর্বনাশ হয়ে যাবো। হ্যাঁ, পুলিশ এসে তো আপনার বাইরে হয়ে যাবো। চিন্তা করো একবার বিষয়টা। আমার বাপ মা 14 গোষ্ঠী কেউ কোনোদিন থানায় যায় নাই, থানার আশেপাশে পর্যন্ত যায় নাই। এখন পুলিশ এসে আমার যদি রাম ধোলাই দেয়, আমি কি পয়সা রাখবো? জীবন তুমি সব থেকে আমাকে অন্যায়ের সাথে আপোষ করতে বলছো না? এই মুহূর্তে টাকাটার খুব প্রয়োজন রে বাবা। তোর মাকে হাসপাতালে ভর্তি করতে না পারলে তাকে বাঁচানো যাবে না। বাবা, মাই তো আমাকে তার মাথায় দিব্যি দিয়ে রেখেছে। মাকে দেওয়ার কথা অমান্য করে অন্যের সাথে আমি আপোষ করতে পারবো না। কটা টাকার জন্য তোর চাকরিটা ঝুলে আছে। তোর চাকরিটা যদি আজ থাকতো তাহলে কি আর আমাকে এত চিন্তা করতে হয়? ঘুষ দিয়ে আমি চাকরি নেব না। বাবারে, শেষ বয়সে এসে আমি বুঝি হেরে যাচ্ছি। হাফিজ সাহেবের টাকাটা তুই দিয়ে দে। পেনশনের টাকাটা না পেলে যে আমার চারিদিক থেকে বিপদ। সততার পরীক্ষায় আমি তোকে হারতে দেব না। তোমাদের জেনারেশনে যে কজন সৎ মানুষ ছিলে তারাই এই অসৎদের অত্যাচার মুখ বুঝে সহ্য করেছে বলে ওরা দানবে পরিণত হয়েছে। ওই দানবদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে। ফোটা ফোটা পানি পড়লেও পাথরের গায়ে দাগ পড়ে। দুর্নীতিবাসদের হৃদয় পাথরের থেকে শক্ত। তুই কিছুই করতে পারবি না। আরিফটাকে ফিরে এসেছে। হ্যাঁ, ড্রয়িং রুমে বসে আছে। ডাকবো? না, অবশ্যই একটু রেস্ট নিক। বড্ড পরিশ্রান্ত আমার ছেলেটি। জীবনের শেষ প্রান্তে এসে সব প্রিয় অনুভূতিগুলো আস্তে আস্তে কেমন করে লোপ পেতে বসেছে। এভাবে বলো না প্লিজ। তুমি শুধু তোর ছেলেটাকে একবার বলো আমার ফাইলটা সাইন করে আনো। একটা মাত্র সাইন আমাদের সকল দুঃখ কষ্ট দূর করে দেবে। বলো না গো। আমি একজন সৎ অফিসারের স্ত্রী। এই গর্বটাকে নিয়ে তুমি আমাকে মরে যেতে দাও। তাছাড়া গর্বটাই যদি না থাকে তাহলে জীবনের কি মূল্য আছে বলো? বলো বলো, তোমার আদর্শ থেকে আমাদের সন্তানকে কখনো বিচ্ছিন্ন হতে দেবে না। বলো তো। বলছি 1 কাপ রং চা আর রুটি হবে, পাউরুটি। আচ্ছা ঠিক আছে, তোমার পরে ফোন করবো। ভাই, হ্যাঁ, এই যে লোক। এই রুটি। কখন এসেছেন? এই তো 15 মিনিট হলো। আপনি যাকে বিরক্ত করতে এসেছেন তিনি আসতে এখন 8 ঘন্টা বাকি। কোনো সমস্যা নেই, আমি অপেক্ষা করবো। আপনি চাইলে আমার বাসায় যেতে পারেন আমার সাথে। কেন? কেন আবার কি? ড্রয়িং রুমে অপেক্ষা করবেন, সাথে 1 কাপ চা পাবেন। আপনি তো আবার অভদ্রের মতো একাই চা খেলেন। আমি আপনার মতো অতটা অভদ্র নই। মানুষের সর্বনাশ করে কামানো টাকায় ভদ্রতা দেখানো যায়। আমার বাবা রক্ত পানি করা টাকা হিসেব করে খরচ করতে হয়। দুপুরে কিছু খাইনি, পকেটে মাত্র 20টা টাকাই ছিল, তা দিয়ে 1 কাপ চার রুটিটা খেয়েছি। ক্ষমা করবেন, ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি কিছু খাওয়াতে পারছেন, আমার কাছে কোনো টাকা নেই। সরি। আমি আপনার বাবাকে সরি বলাতে চাই। উনি সরি বলার লোক নন। দেখি, একটা কথা বলবো? বলুন। ফাইলটা ছাড়তে আপনার কাছে কত টাকা চেয়েছে? 50,000। ঠিক আছে, আমি টাকাটা আপনাকে ধার দিব। ফাইলটা হাতে পেলে আপনি আমাকে দিয়ে দিন, সমস্যা নেই তো। ধন্যবাদ। প্রথমত আমি নিজে কোনো দুর্নীতিতে জড়াবো না। আর আপনার টাকা মানে ওইটা আপনার বাবার অবৈধ উপার্জনে অর্জিত টাকা। ও টাকাতে হাত দিয়েও পাপ। আপনি সবই করবেন যখন আপনার দেয়ালে পিঠ ঠিক যাবে। দেয়ালে পিঠ ঠেকা কখনো দেখেছেন? আমার মা ক্যান্সারের রোগী, টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ। ভালো ইন্টারভিউ দেওয়ার পরেও ঘুষ দিতে পারিনি বলে চাকরিটাও হয়নি। আজ সকালে
আমাদের পরিচিত মুদিখানার দোকানে গিয়েছিলাম চাউল কিনতে। চাউল তো দেয়নি, রীতিমতো কলার ধরেছিল। 6 মাসের দেনা তার বাকি। এসব কি বলছেন আপনি? বাবা বাধ্য হয়ে তার বিয়ের সময় তার শাশুড়িদের আংটিটা বিক্রি করে দোকানদারের 6 মাসের দেনা পরিশোধ করে। 10 কেজি চাউল এনে বাড়ি আসে, আমাকে 20 টাকা দিয়েছে। জানি না এই 10 কেজি চাউল ফুরালে কি হবে। তুমি এখনো যাওনি? আমি তো ভেবেছিলাম আপনি আজ আমার ফাইলটা সাইন করবেন, আর না হলে সাথে করে পুলিশ নিয়ে আসবে। তা আপনার সিদ্ধান্তটা কি? আমার বিয়ে আজকে থানায় গিয়েছি। টাকা হলে না সবকিছু ম্যানেজ করা যায়। তুমি আমাকে একদিন সময় দিয়েছিলে না ভাববার জন্য, এখন আমি তোমাকে একদিন সময় দিলাম ভাববার জন্য। কি ভাববো? আমার বাড়ির সামনে থেকে যাবে কি না? যদি না যায় তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। টাকা হলে সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। পাপ যখন সীমা লঙ্ঘন করে, প্রকৃতি তার স্বাভাবিক নিয়মে প্রতিশোধ নেয়। আমি প্রতিশোধের অপেক্ষায় রইলাম। ছেলেটা কিন্তু এখনো রাস্তায় বসে আছে। এসব ফালতু বিষয়ে তুই কেন মাথা কামাচ্ছিস মা? একটা পরিবারের বাচ্চা মরার বিষয় যেখানে একটা সইয়ের উপর নির্ভর করছে, তুমি সেটাকে ফালতু মনে করছো? স্রোতের বিপরীতে নৌকা ঠেলে কেউ যদি নিজেকে হিরো প্রমাণ করতে চায়, সেটা তার ফালতু সেন্টিমেন্ট বলেন তিনি। ও তো এখন জীবন শুরুই করেনি। জীবন যুদ্ধ কাকে বলে তো জানেই না। তোমরা হেরে গিয়ে একটা জেনারেশন নষ্ট হয়ে গিয়েছো বলে আরো একটা জেনারেশনকে সেই নষ্টের পথে ছেড়ে দিচ্ছ। এটা খুব নোংরা মানসিকতা বাবা। আর সেই নোংরা পথের অর্থ দিয়ে আরামায়েশে বড় হয়ে তুই আমার সাথে তর্ক করছিস? ঠিক বলেছো। নর্দমায় দাঁড়িয়ে কারো গা থেকে গন্ধ আসছে সেটা বলা যায়। ভাবিস না ওর এই অবস্থান ধর্মঘট আজই শেষ। ওকে আর আগামীকাল থেকে দেখতে পাবি না। কি করে বলছো? অভিজ্ঞতা। ঠিক আছে। ওই যে ওই পোলারা দিন রাতে অবস্থান ধর্মঘট করছিল, আজকে তো আবার অনেক ভঙ্গ দিচ্ছে। তোমাকে কিছু বলে গেছে? কি বলবো আপা, স্যার নিজের দায়িত্বে একদিনের আলটিমেটাম দিছিল। ওকে পটপট করলে কি বাপা, স্যারের যে ক্ষমতা সেটা অলরেডি ওই লোক বুঝে গেছে। সেই জন্য তো আজকে আর আসেই নাই। ও যদি আবার আসে তাহলে আমাকে জানিও। সংবাদ? ওই যে ওই পোলারা কাল রাতে অবস্থান ধর্মঘট ত্যাগ করছে, সেই জন্য আজকে আর আসেই নাই। তাই নাকি? তুই এক কাজ কর, তুই গেটে যাওয়ার সময় লিজাকে বলবি যে আমি ডাকছি। আমি জানতাম এরকম কিছু একটা হবে। আজকে নিশ্চয় ছেলেটা আমার অফিসে এসে অনুনয় বিনয় করবে ফাইলে সই করানোর জন্য। আমি পিএকে বলে রাখবো আগের থেকে এখন চার্জটা দ্বিগুণ করে রাখতে। হঠাৎ এমন উল্লসিত হবার কারণ? দারুণ একটা খবর আছে। তোকে বলেছিলাম না ছেলেটা আসবে না, আসেনি। জানি, সে আজ আসেনি। তুই মজা পাসনি? এটা মোটেও কোনো মজার বিষয় না বাবা। ছেলেটা যেদিন আমাদের বাসায় আসে আমি সেদিনই জানতে পারি যে আমি একজন ঘুষখোর। সেই তোমার মৃত বিবেকের পচা গলা দুর্গন্ধ যখন আমার নাকে আসে আমার যে কেমন লেগেছিল। মারে, তুই তো সব জানিস। তোমাদের জেনারেশন এরকম হাজারো গল্পের অবতারণা করে। নিজেদের মৃত বিবেকের পচা গলা দুর্গন্ধ আমাদের চারপাশ ভরে ফেলেছে। আমাদের জেনারেশন সেই মৃত বিবেকটাকে জাগাতে চায়, আর সেই মহৎ উদ্দেশ্য নিয়ে আরিফ সাহেব তোমার কাছে এসেছিল। কি বলছিস তুই এসব? তোমার তো বিবেক জাগেইনি, উল্টো তুমি আমাদের জেনারেশনের বিবেকটাকে গলা চেপে হত্যা করে। ছেলে হতাম না বাবা, আমি আজ এখনই তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতাম। আমার না তোমাকে ঘৃণা হচ্ছে। ছি 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 ছি। মানে ও মা, তুই বললে আমি ছেলেটার ফাইল আজই সই করে দিব মা। ফুটপাতের চায়ের দোকানটা, জি ওখান থেকে 1 কাপ চা আর একটা বর্ণটি নিয়ে আসবা। তো আপনি সারাদিন কিছু খান নাই? যা বলছি সেটা করো, নিয়ে আসো যাও। আচ্ছা ঠিক আছে। একটা বর্ণটি আনবা। ভালোই হয়েছে আপনাকে পেয়ে। আপনার এই অবস্থা কেন? আজকে সকালে আপনি আসেননি কেন? গত রাতে আমার মা মারা গেছে। মানে? তোর বাবাকে কষ্ট করে জানিয়ে দিবেন ওই ফাইলটার আমার কোনো প্রয়োজন নেই।
আপনার বাবা সারা জীবনের হাড় ভাঙা পরিশ্রমের টাকা ওইটা। 50,000 টাকা ঘুষ দিতে রাজি হয়নি বলে বিনা চিকিৎসায় আমার মা মারা গেলেন। টাকা পেলে আমার মা হয়তো আর কটা দিন বেঁচে যেতেন। কিন্তু আপনি আপনার দাবি কেন ছাড়বেন? আমার দাবি বলছেন কেন? ওটা তো আমার টাকা না, আমার বাবার টাকা। আমি এসেছিলাম হাফিজ সাহেবের মনোসুক্তকে একটু জাগাতে। তারপরে কি জানেন, আমার মা কোন কষ্ট নিয়ে মরেনি। মরার আগে আমার মা আমাকে বলেছিলেন, বাবা তুই কোনো অন্যায়ের পথ থেকে টাকা আনিসনি, আমি তোর উপর অনেক খুশি। আমার ছেলে আমার এই কথা রেখেছে, আমি আনন্দ বুকে নিয়ে চলে যাচ্ছি। আমাকে যদি একবার জানাতেন, আমি ওনাকে কি ছুঁয়ে দেখতাম। আপনি আমার মাকে দেখতে চান? কাল ভোরে আমাদের বাড়িতে আসবেন, হাসনায়না গাছের নিচে। মা আমি সিদ্ধান্ত নিছি কালকে সকালে চাকরি ছাড়িয়ে দিয়ে গ্রামের বাড়ি চলে যাবো। আপনি সব কি কইতেছেন? আরে এই শহরে মানুষ থাকে নাকি? এরা দেখতে মানুষের মতো, আসলে মানুষ রূপী। হঠাৎ করে আপনি কি হয়েছে? হ্যাঁ, এমন কথাবার্তা বলতেছেন কেন? যে পোলারা বাড়ির সামনে অবস্থান ধর্মঘট করতেছিল, সে পোলারা আজকে সকালে কেন আসে নাই জানো? কেন আসেন? পোলারা মা গতকাল রাতে মারা গেছে। কি কইতেছেন আপনি? হ্যাঁ, স্যার যদি সাইডা দিত, এরা কিছু টাকা পাইতো, পোলারা তার মানে ভালো ডাক্তার দেখাইতে পারতো। কিন্তু স্যার ঘুষের টাকা পাই নাই বলে ফাইনাল চলে নাই। এখন কাছে টাকাই সব, যে কামের জন্য এরা টাকা পায় সে কাম না করে হারাম খাওয়ানোর জন্য হাত ধরা টাকাই থাকে। এই হারাম করতে মুখে আমি থুতু মারি। নাসিমা, তুমি যদি চাও তাহলে তুমি আমার লগে যাইতে পারো। আমি সারদের মতো এত ভালো ভালো খাবার তোমার দিতে পারবো না, কিন্তু আমি কথা দিতেছি সেকেন্ড ডাল তোমার আমি খাওয়াইতে পারবো। যাবা তুমি? হারাম রোজগারের রোজগুলো হচ্ছে হালাল রোজগারের ডাইবার তো নেই। আমার আপনি নিয়ে যান। তুমি আর আমি দুজন মিলা কালকে সকালে স্যারের কাছে যাবো, গিয়ে কোনো চাকরি করবো না, ঠিক আছে? সারাদিন কিছু খাসনি না? খেয়েছি। কিন্তু নাসিমা যে বললো ও কিছু জানে না। কি খেয়েছিস, কোথায় খেয়েছিস? মা যতদিন বেঁচে ছিল তুমি তো ঘুষখোর ছিলে না। তুমি প্রতি মাসে মাকে যে হাত খরচ দিতে, সেখান থেকে কিছু টাকা মা জমিয়ে রাখত। মৃত্যুর আগে সে টাকা কয়টা মা আমাকে দিয়ে গেছে। সে তো 10 বছর আগের কথা, এখনো কি টাকাগুলো আছে? আছে বাবা, আমি খুব যত্ন করে টাকাগুলো রেখে দিয়েছি। 20 টাকা নিয়ে এক কাপ চা আর একটা বনরুটি খেয়েছি। কি বলিস, এইটুকু খেয়ে সারাদিন টাকা যায় নাকি? আরিফ কালকে ওই এক কাপ চা একটা বনরুটি খেয়ে তোমার দয়া ভিক্ষা করতে ওই রাস্তায় বসেছিল। অবশ্য দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে যে মানুষ, তার মন কি তাতে গলে? আজই ফাইলে সাইন করে দিয়েছি। উনি আর আসবে না ফাইলটা নিতে। কেন? তোমাদের জন্য। তোমাদের মতো নষ্ট কিছু লোভী মানুষদের জন্য আরিফ সাহেবের মা গত রাতে বিনা চিকিৎসায় মারা গেছে। তুমি এখন এই ঘর থেকে যাও, তোমার গা থেকে পচা দুর্গন্ধ আসছে। মা আমি তুমি এখান থেকে যাও। তুমি যদি না যাও, আমি বাড়ি থেকে এখন চলে যাব। যাও। ফিরে এলো, কিছু বলবি? স্যার আপনার সাথে জরুরি কথা আছে। বল, কি বলবি? নাসিমা, জি তুমি কও। জি না, আপনি কোন? আরে তুমি কও। আহা, এত ভনিতা করছিস কেন? বল না। স্যার স্যার আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে আর চাকরি করুন না। কেন, কি কারণ? সিদ্ধান্ত চূড়ান্ত স্যার। কাপড় চোপড় সবকিছু গুছাই ফেলাইছি। আপনি যা কষ্ট করে চেক করে আমার যে দেনা পাওনাটা আছে ওটা মিটাই দেন, আমরা বিদায় হই। চাকরি ছাড়ার কারণটা বলবি তো? স্যার আমরা কোনো খারাপ মানুষের বাড়িতে চাকরি করুন না। আপনি খুব খারাপ মানুষ, অনেক খারাপ। ঠিক আছে, ওই লিজার কাছে সবকিছু বুঝিয়ে দে, আর তোদের পাওনা আমি দিয়ে দিচ্ছি।
আফা থাকলে তো বুঝাই দিব, আফাই সবার আগে চলে গেছে। তাওনের সময় বললো যে তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন মানুষের মতো মানুষ হইতে পারি, কোনো অমানুষের ছায়া যেন আমার গায়ে না পড়ে। স্যার, আমার কাছে মনে হয় শেষের কথাটা আপনার উদ্দেশ্য করে বলছে। শপথ নাসিমা, আমি তো একা হয়ে গেলাম রে। এত বড় বাড়ি, সবকিছু উঠাতে তো একটু সময় লাগবে। আর কটা দিন না হয় তোরা থেকে যা। আর কয়েকটা দিন। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তুমি? আমি লিজা। আরিফ সাহেব বাসায় নেই? রাতভর মায়ের কবরের পাশে বসেছিল, এখনো আছে। দেখো না থাক, না হয় আমি ওখানে যাই। না না, তুমি বসো, আমি ঠিক আছি, বসো। আপনি? কি অবস্থা আপনার? ওসব কথা বাদ দিন। এই সকালবেলা আপনি আমাদের বাসায় কেন এলেন? আপনি না বলেছিলেন আপনার মায়ের কবরটা আমাকে দেখাবেন, ওই হাসনাহেনা ফুলের গাছটা। সে ফুলের সুঘ্রান্ত সন্ধ্যা না নামলে পাবেন না। আমি তো থাকবো বলেই চলে এসেছি। মানে? ওই বাড়ির প্রত্যেকটা মুহূর্ত আমার দম বন্ধ হয়ে আসছিল। আপনি যেদিন জানান দিয়ে আসলেন হাফিজ সাহেব একজন ঘুষখোর অমানুষ, সেদিন থেকে ওই বাড়ির একটা ভাতও আমার গলা দিয়ে নামছিল না। আমাকে নেবেন না? এত বড় কষ্টের পথ। আমি সেই কষ্টটাই দেখতে চাই। আপনি সেদিন এক কাপ চা আর একটা বনরুটি খেয়েছিলেন সারাটা দিন। গতকাল আমিও এক কাপ চা আর একটা বনরুটি খেয়েছিলাম। আমার তো কোনো কষ্ট হচ্ছে না। আগে তো আমার ঘরে একটা পাগল ছিল, এখন দেখছি আরেকজন পাগলি এসে যুক্ত হয়েছে। বলো, ওকে নিয়ে তুই ডাইনিং এ আয়। কাল পাশের বাসা থেকে কিছু খাবার দিয়ে গেছে, ওই রকমই পড়ে আছে। আর তিনজনে মিলে খেয়ে নি। বলো, তোদের বাঁচতে হবে। আগে তুই একা ছিলি, এখন দুজন হয়েছিস। তোরা যদি সিদ্ধান্তে অটল থাকিস তাহলে দিন দিন এই সংখ্যা বাড়তেই থাকবে। তোমরা একটা দেশের স্বপ্ন। নাটকটির দ্বিতীয় পার্ট পাবেন আমাদের এই চ্যানেলেই। দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক। বিয়ে করে সব জমিদার হয়ে গেছে। রেড মারছ না? কালো মারছ। জানিস যে কালো মারছ। বিয়ে করলে কয় জায়গাত না এটা ফেলাও তো আগে রেড মারে। হ্যাঁ এটা ফেলাও, ওটা যায়, এটা ফেলবে না। এই নেট দিয়ে ফেলা এখন মায়ের সাদা লাগবে। এটা যায় না কবার দিয়ে তো এই যে এটা যাবি না ওটা যাবি দেখ। আর সে মারলেই যা, খালি ওই ওটা যায়, ওটা যায় না। সেটা জানো মারো তুললো তো। এটা কি করবো? হ্যালো জোরে জোরে মারছি। তোমার খেলা বার করি তুমি কি জোর বেশি আছে। সাদা সেট যায় ওটা মার দে যা ধর। আব্বা শাহিন আর উড়ি কিন্তু নাই আমার। আমি মারি তুই এটা মার। আর না সুরি আয় আমি এদিকে দি অনেক ভাই তাও ডাকি দিছে কারো কি খাবার না না হে ওরে খেলা বাড়ি আমরা উড়ি যাওছে না দেখতো। এটা খেলা ওটা মাই দিন এটা না পারলে তোর মারো ধরুকে তুই তো এটা মারো না সামনে এফে এফে মারবি না উড়ি তো যাওছে না রে চলে যাবে আপনি কি না থাকতো ভাই রেড মারেন তো। হ্যাঁ রেড মারেন না কাউ ওড়ে লাল মুরগি ওটা রেড তো পড়তিছে মারেন। রেড মারবো, রেড মারলে হাত পাওয়া যাবি। হাত পাবেন অবশ্যই, ওটা মারেন কভার দেন। এটা যাবি এটা মারেন
ওটাও আছে হাই ভাই এখন এটা দেখ দেখ আর ফুটে গেছিস হ্যাঁ এটা শেষ পড়ে যাবো না আর ওই পড় নে ট্যাঙ্কি না ট্যাঙ্কি আমার আছে সাদরা বলা এখন ওটা বললো না একবেলা ওটা যাবি মারো তোকে কিন্তু বসিয়ে দিয়ে খেলে পাচ্ছে না হয় সাদাটা না না গেলি মুই তো বললাম না গেলি না তুই টাঙ্কি মারি তো ওটা যায় যাওয়ালাই মানে এদিকে এসে এখন ওটা যাবি না হ্যাঁ আর কতগুলো পয়েন্ট পাওয়ার কথা পাইলো দুটো পানি লেগে কথা রে কত হলো তুমি ফেলো তো আমার দুধ একটা 6 লাগে লাস্ট কি হইলো মুখ সাইন এটা গেল 17 12 29 না প্লেটটা তোরাই দিয়েছি আমি দেখি দেখো 17 12 29 দাও সাদা দাও তোমার ঠিক নয় নিয়ে পারে 11 লেবে 12 বেলায় 12 গেছে আরে ওটা বাইরে নাকি আসতে হয়ে গেল ওই যে এটা বলে 12 হলো কি হয়ে যাচ্ছে এটা এটা হয়ে গেছে What this like kind of এটা তো আমার যাওছ না শাহিন দিলে কভার আছে এই যে কভার ওটা বাদ দাও দেখো ওটা কভার থাক হ্যাঁ এটাই দেই এটা দাও এটা এটা আছে না আরো যায় আসবি কভারটা দিয়ে নেই না রো ওটা মেলা করে ধরি আসলে ওটা কোনটা দেবে এটাই তুমি না লে এটা বাও দাও ওটাই দাও এত আশা করছেন যখন এটাই আসা ভালো দেখেছি এখন নাই দিয়েছি সবগুলো আর সুন্দর মাস খেলা আছেন তোরা খেলা হয় উড়ি উড়ি বসে তোরা নেট রোডির খরচ কি করবি তিনটেই মারো লাল তিনটেই মারো এটা খেলবেন না এটা খেললে দুটো খেলেনি ওটা তো তোমারও যাবি এই খরচ করতে পারলো এই যে এটা মার এই রে মরে মার হয় ওটা খেলেনি ওটা খেলতেছিস তুই এটা করতে পারলো এটা মার তুই এটা মার তুই এদিকে শুট খালি মারো ডিসপ্লে তো এটা উঠছে বাইরে ও মারে না এটা আগে দেই ওটাও আছে এটাই তো সমস্যা আরে আমি পট তুই আমরা তুললেই দেও বাড়ি এই শালা মেলা দিল ওটাই দুটা হাত খাইলো ভাই এটা মারে গুরু এই অবস্থা কে গরো একটা কাম করে আসতে মানে সবারই আগে অবস্থা বাহ রেকর্ড এই রে মার আয় হয় কিরে তুই বলে কি বার করেছিস হ্যাঁ জানাই তোকে দেখা রাজি কোন লাইনে কাজ কেরা দিয়ে কবে দে মার পাঁচ মার ওতে মার পাঁচ মার জায়গা দিয়ে এ না হলে তো তুমি তো গাড়ি দিয়ে দাও পাঁচ এখানে না গাড়ি দিয়ে আসবে না গাড়ি দিবে গো তারপর গাড়ি দিয়ে আসবি লাগাম না আরে গাড়িওয়ালা এ গাড়ি নিয়ে টাকা দিবি আমার তো পার কথা কোন আর তোরা কি করবেন করো মারা দেখো সেটা